নাম শ্রেয়সী মণ্ডল, ক্লাস 11, সেকশন বি, রোল নাম্বার 16, সাবজেক্ট বায়োলজি, প্রজেক্ট রেসপিরেশন ইন প্ল্যান্ট, টিচার পল্লব কুমার মণ্ডল। শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতি বা তাপ শক্তিকে রূপান্তরিত ও মুক্ত হয়, যা বিভিন্ন বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। শ্বসন বস্তু কোষস্থ খাদ্য যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি যারা শ্বসনে অংশগ্রহণ করে তাদের শ্বসন বস্তু বলে। শ্বসন একটি অন্তঃকোষীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোষের খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। শ্বসনের বৈশিষ্ট্য: অধিকাংশ উদ্ভিদে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় শর্করা জারিত হয়, তবে তৈলবীজে লিপিড এবং প্রোটিন সমৃদ্ধ বীজে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড অণুও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জারিত হয়। শ্বসনের ফলে খাদ্যবস্তুর ভাঙন ঘটে ও এর ফলে উদ্ভিদের শুষ্ক ওজন কমে যায়, অর্থাৎ শ্বসন একটি অপচিতিমূলক প্রক্রিয়া। শ্বসন প্রকৃতপক্ষে একটি জারণমূলক প্রক্রিয়া। সবাত শ্বসনের ক্ষেত্রে জারণের জন্য বাতাসের অক্সিজেন প্রয়োজন, কিন্তু অবাত শ্বসন বা কোহল সন্ধানের ক্ষেত্রে অক্সিজেন ব্যবহৃত হয় না। সবাত শ্বসন প্রক্রিয়াটি বেশি পরিমাণে শক্তি নির্গত করে এবং এই শ্বসন গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে বিভক্ত। অবাত শ্বসন ও কোহল সন্ধানের ক্ষেত্রে মুক্ত শক্তির পরিমাণ কম এবং এই দুটি শ্বসনই গ্লাইকোলাইসিসের মাধ্যমেই উৎপন্ন হয়, অর্থাৎ ক্রেবস চক্র অনুষ্ঠিত হয় না। শ্বসনের গুরুত্ব: শক্তির মুক্তি। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হয়। শ্বসনকালে ওই শক্তি তাপশক্তি রূপে মুক্ত হয়, ফলে জীবের যাবতীয় জৈবিক ক্রিয়াগুলি পুষ্টি, বৃদ্ধি, রেচন, জনন, চলন ও গমন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়, যা শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয়। শক্তির রূপান্তর: শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি থেকে উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণীদের দেহ গরম থাকে। জোনাকির দেহে আলো উৎপন্ন হয়। ইলেকট্রিক রে মাছ দেহে বিদ্যুৎ উৎপন্ন করে। এই ঘটনাগুলি শ্বসনে উৎপন্ন শক্তির রূপান্তর মাত্র। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় CO2 গৃহীত হয় এবং O2 নির্গত হয়, ফলে বায়ুর CO2 এর পরিমাণ কমে যায় এবং O2 এর পরিমাণ বেড়ে যায়। শ্বসন প্রক্রিয়ার সময় O2 গৃহীত হয়ে এবং CO2 বর্জিত হয়ে পরিবেশে উক্ত গ্যাস দুটির সমতা বজায় থাকে। শ্বসনের প্রকারভেদ: কোষীয় শ্বসন দুই প্রকার, যথা সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়োজীবী কোষে শ্বসন বস্তু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে, তাকে সবাত শ্বসন বলে। অবাত শ্বসন যে পদ্ধতিতে জীবকোষের শ্বসন বস্তু মুক্ত অক্সিজেন ছাড়াই অক্সিজেনযুক্ত অজৈব যৌগের অক্সিজেন দ্বারা অসম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল ও অক্সাইড যৌগ উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটায়, তাকে অবাত শ্বসন বলে। কোষীয় শ্বসনের পর্যায়: সবাত শ্বসনের 4টি প্রধান পর্যায়, যথা গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিস পদ্ধতি: গ্লুকোজ অণু প্রথমে এটিপির সাহায্যে গ্লুকোজ 6-ফসফেট যৌগ এবং এডিপি প্রস্তুত করে। এই বিক্রিয়াটি ম্যাগনেসিয়াম অণুর উপস্থিতিতে হেক্সোকাইনেজ উৎসেচকের প্রভাবে সংঘটিত হয়। গ্লুকোজ 6-ফসফেট
ফসফোগ্লুকো আইসোমারেজ নামক উৎসেচকের প্রভাবে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6-ফসফেট ম্যাগনেসিয়াম অণুর উপস্থিতিতে ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচক ও এটিপির উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট যৌগ ও এডিপি তৈরি করে। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যালডোলেজ উৎসেচকের প্রভাবে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট নামক দুটি 3 কার্বনযুক্ত শর্করায় রূপান্তরিত হয়। 1,3-ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারালডিহাইড ট্রায়োসফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে উভয়ই একটি অন্যটিতে পরিণত হয়। 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকেই গ্লাইকোলাইসিসের পরবর্তী বিক্রিয়া চলতে থাকে। এরপর 3-ফসফোগ্লিসারালডিহাইড H3PO4 দ্বারা ফসফরাসযুক্ত হয় এবং NAD+ দ্বারা জারিত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। বিক্রিয়াটি গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ উৎসেচক দ্বারা সম্পন্ন হয়। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচকের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ায় ফসফরাস নিযুক্ত হয়ে এডিপি এর সঙ্গে যুক্ত হয় এবং এটিপি গঠন করে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেট মিউটেজ নামক উৎসেচকের সহায়তায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে এনোলেজ উৎসেচকের প্রভাবে এক অণু জল ত্যাগ করে 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। গ্লাইকোলাইসিসের শেষ পর্যায়ে পাইরুভেট কাইনেজ উৎসেচকের প্রভাবে 2-ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেট মুক্ত হয়ে এটিপি ও পাইরুভিক অ্যাসিড প্রস্তুত হয়। ক্রেবস চক্র অ্যাসিটাইল কোয়ে সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের উপস্থিতিতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ও জলের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই পর্যায়ে কোয়ে মুক্ত হয়। সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে প্রথমে জল বিয়োজন ও পরে জল সংযোজনের দ্বারা সিস অ্যাকোনাইটিক অ্যাসিডের মাধ্যমে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক ও NAD+ এর উপস্থিতিতে জারিত হয়ে অক্সালোসাকসেনিক অ্যাসিড উৎপন্ন করে। NAD+ বিজারিত হয়ে NADH+H+ গঠন করে। অক্সালোসাকসেনিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে এক অণু CO2 নির্গত করে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে CoA-SH এবং NAD+ এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সাকসিনিল কোয়েতে পরিণত হয় ও CO2 নির্গত করে। সাকসিনিল কোয়ে সাকসিনিল থায়োকাইনেজ উৎসেচকের প্রভাবে H2O এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। কোয়ে মুক্ত হয় এবং এই বিক্রিয়ায় এক অণু গুয়ানোসিন ডাইফসফেট থেকে এক অণু গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। সাকসিনিক অ্যাসিড সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় ও FADর উপস্থিতিতে জারিত হয়ে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয় এবং সহ উৎসেচক FAD হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়। ফিউমারিক অ্যাসিড ফিউমারেজ উৎসেচকের উপস্থিতিতে এক অণু জলের সঙ্গে যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিড গঠন করে। ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় জারিত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড গঠন করে। এই বিক্রিয়ায় NAD+ বিজারিত হয়ে NADH+H+ গঠন করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় এক অণু অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং ক্রেবস চক্রকে অব্যাহত রাখে। সন্ধান উৎপন্ন পদার্থের ভিত্তিতে সন্ধান প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা কোহল সন্ধান এবং ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধানকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হোমোল্যাকটিক সন্ধান এবং হেটেরোল্যাকটিক সন্ধান।